দমকলের 6টি ইঞ্জিন সেখানে এখনো কাজ করছে এবং আগুন নেভাতে নিয়ে আসা হচ্ছে ল্যাডার। ভোরে গাস্টিং প্লেসে পুরনো বাড়িতে আগুন লাগে, ব্যাংশাল কোর্টের পাশে বহুতলে আগুন, শহরে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা। আজ 7 সকালে গাস্টিং প্লেসে পুরনো বাড়িতে আগুন লাগে, ব্যাংশাল কোর্টের পাশেই এই বহুতল। আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ এবং প্রতিনিধি রৌনক। আমরা প্রথমে যাবো রৌনকের কাছে। রৌনক, জানতে চাইবো এই মুহূর্তে যে সকাল থেকে আগুন লেগেছে, এখনো পর্যন্ত কিরকম পরিস্থিতি, তুমি কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? দেখো, স্বাভাবিকভাবে যে আগুন লেগেছিল, যে লেলিহান শিখা গোটা বাড়িটিকে গ্রাস করেছে, সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে, কিন্তু যেখানে মূল আগুনের উৎসস্থল যেখানে পৌঁছানো সম্ভব হচ্ছিল না, ইতিমধ্যে কিন্তু সেখানে পৌঁছানো সম্ভব হয়েছে এবং ভেতর থেকে হোস পাইপের মাধ্যমে জল দিয়ে পুরোপুরি যে পকেট ফায়ারগুলি এবং যে কুলিং ডাউন প্রসেস, অর্থাৎ আগুন লাগার পর যে যে জায়গাগুলি পকেট ফায়ার থাকে এবং হিট, অত্যাধিক হিট থাকে, সেই জায়গাগুলি কুলিং ডাউন করতে হয়। সেই কুলিং ডাউন প্রসেস কিন্তু এখন চলছে। ভেতরে দমকল কর্মীরা অক্সিজেন মাস্কের সাহায্যে প্রবেশ করেছেন এবং সেই কুলিং ডাউন প্রসেস ইতিমধ্যে হচ্ছে এবং যদিও বা সাদা ধোঁয়া তুমি দেখতে পাচ্ছ, এখনো কিন্তু কিছু কিছু জায়গা থেকে অল্প পরিমাণে সাদা ধোঁয়া বেরোচ্ছে, অর্থাৎ সেখানেও ইতিমধ্যে দমকল কর্মীরা প্রবেশ করেছেন এবং ওপরের যে সিলিং, সেই সিলিং কিন্তু এখন ভেঙে দেখা হচ্ছে যে সিলিং এর ভেতরে কোনো রকম ভাবে আগুন রয়েছে কিনা, অর্থাৎ পকেট ফায়ার চিহ্নিত করা হচ্ছে কোনো জায়গায় কোনো রকম পকেট ফায়ার রয়েছে কিনা। যদি পকেট ফায়ার থাকে সঙ্গে সঙ্গে কিন্তু সেটা নেভানোর কাজ করা হচ্ছে এবং এখন পুরো বাড়িটির যে ফ্লোরগুলি তিনতলা, সেই তিনতলা কিন্তু কুলিং ডাউন প্রসেস শেষ হয়েছে। একদম যে ওপরের যেখানে বসতি ছিল 3টে ফ্যামিলির, সেখানে কিন্তু এখন পকেট ফায়ার রয়েছে কিনা এবং দমকল কর্মীরা সেখানে প্রবেশ করেছে, এখন সেখানে গিয়ে জল দিয়ে আগুন নেভানোর কাজ করছেন, অর্থাৎ যে পকেট ফায়ার বেরিয়েছে সেগুলো একেবারে আয়ত্তে আনার চেষ্টা করছেন এবং যে কুলিং ডাউন, সেই কুলিং ডাউন প্রসেস চলছে। টানা 4 ঘন্টার প্রচেষ্টা, একদম যুদ্ধকালীন তৎপরতায় দমকল যারা কর্মীরা তারা কাজ করেছিলেন। ম্যানুয়াল ল্যাডার নিয়ে সেখানে কাজ করা হয়েছে, কারণ যে হাইড্রোলিক ল্যাডার ইঞ্জিন তা প্রবেশ করতে অত্যন্ত বেগ পেতে হতো, সেই কারণেই কিন্তু ম্যানুয়াল ল্যাডার নিয়ে এসে দরজা জানলা ভেঙে কাজ করা হয়েছে এবং এখনো কিন্তু সিলিং ভেঙে সিলিং এর ভেতরে কোথাও আগুন রয়েছে কিনা এবং এই যে কাঠের আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন কাঠের সরঞ্জাম রয়েছে, তারা মনে করছে সেখানে কিন্তু আগুন এখনো পকেট ফায়ার রয়েছে। সেই কারণেই কিন্তু ভেতরে প্রবেশ করেছেন দমকল কর্মীরা, সেই পকেট ফায়ারগুলিকে চিহ্নিত করা হচ্ছে এবং কুলিং ডাউন যে প্রসেস, একদম শেষ যে প্রসেস হয় আগুন লাগার একদম অন্তিম প্রসেস যেটা হয় কুলিং ডাউন, সেই কুলিং ডাউন প্রসেস চলছে। আর কিছুক্ষণ হয়তো কিছু সময়ের মধ্যে পুরোপুরি ভাবে যে আগুন নিয়ন্ত্রণে তা বলা সম্ভব হবে, কিন্তু কার্যত গোটা বাড়ির যে চিত্র দেখা গেছিল সকাল 4:40 নাগাদ, সেই চিত্র কিন্তু এখন আর দেখা মিলছে না। কার্যত আগুন নিয়ন্ত্রণে কিছু কিছু জায়গায়, অর্থাৎ একদম যে 4th তলা, সেখানে কিন্তু কুলিং ডাউন প্রসেস এবং পকেট ফায়ার চিহ্নিত করার কাজ চলছে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আগুন পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে একেবারে। এবং এই অগ্নিকাণ্ড সে বিষয়ে স্থানীয় কাউন্সিলর তিনি বলছেন যে এটা কোনোভাবেই বিপজ্জনক বাড়ি নয়। তিনি ঠিক কি বলছেন একবার শোনাবো। বিপজ্জনক বাড়ি ছিল না, খুব স্ট্রং বাড়ি, ভয়াবহ আগুন লেগেছে না। আর কাঠের সব মোটা, খুব বিরাট বিরাট যে বিমগুলো সেটা হচ্ছে কাঠের, সেটা তো ধরলে তো আর খুব সামান্য জলে তো যাবে না। আর সিঁড়িটাই পুরো ধরেছে, সিঁড়িটা পুরো কাঠের, যত সিঁড়ি ছিল কোনো সব কাঠেরই সিঁড়ি। বেলায় যদি লাগতো তাহলে আরো মুশকিল হতো, কিন্তু আজকেও খুব মুশকিল ছিল। মহিলারা বুঝতে পারেনি যে অতটা উপরে 20-25 জন প্রায় থাকে। আমি লাস্টে গামছা বেঁধে আর একটা ওই রাজেশ বলে ছেলে, ওকে পাঠালাম, বলে ধরে নিয়ে, ওরা চাইছে না যে পয়সা টয়সা সব নিয়ে যাবে ওরা, কিন্তু ওরা নিতে পারেনি, তারা খুব মানে বেঁচে গেছে ভাগ্য। আর এদিকে বাড়ির মালিক তিনি বলছেন যে আগেই পুরসভাকে তারা বলেছিলেন সেই বাড়ি ভেঙে নতুন বাড়ি তারা তৈরি করতে চান। বাড়ির মালিক ঠিক কি বলছেন শোনাবো একবার। যেটা ঘটেছে সেটা তো এখন দেখতে হবে, যতক্ষণ না বাড়ির ভেতরে ঢোকা যাচ্ছে, অ্যাসেস করা যাচ্ছে কার কি হয়েছে। লাইফ কারু যায়নি, সেরকম কোনো ফেটালিটি হয়নি, এটা একটা খুব বড় জিনিস। কর্পোরেশন থেকে আমরা অলরেডি এর ফর্মালিটিতে গেছিলাম যে এই বাড়িটাকে ভেঙে রিকনস্ট্রাকশন যদি করা যায়, পার্ট কনস্ট্রাকশন যদি করে, মিটার থেকে প্রত্যেক ঘর অবধি আমরা যে তার পাঠিয়েছিলাম সেগুলো এরকম ছিল যাতে রাতারাতি তার থেকে কোনো শর্ট সার্কিট হয়ে আগুন না ধরে। তার বেশি করার তো অপশন আমাদের কাছেও একটা লিমিটে ছিল। আমাদের অপর প্রতিনিধি বিশ্বজিৎ আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন। বিশ্বজিৎ, আমরা শুনলাম যে বাড়ির মালিক তিনি বলছেন তিনি কিন্তু বাড়ি নতুন করে কনস্ট্রাকশনের জন্য তিনি আগেই পুরসভার কাছে গিয়েছেন, কিন্তু পুরসভা বলছে বিপজ্জনক বাড়ি নয়। তাহলে কি আগে থেকে আশঙ্কা একদিকে ছিল, অপরদিকে তাহলে পুরসভার পর্যবেক্ষণ কি?
দেখো এই বাড়িটি বিপজ্জনক, পুরসভার ক্রাইটেরিয়ায় যে বিপজ্জনক সেই ধরনের বিপজ্জনক নয়, তবে আমফানে এই বাড়িটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং আমফানে ক্ষতিগ্রস্ত হওয়ার পর বাড়ির মালিক তিনি কলকাতা পুরসভায় পুরো বাড়ি নয় সংস্কারের জন্য যে অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তার সংস্কারের জন্য আবেদন করেছিলেন। যদিও এই আইনি যে প্রক্রিয়া সেই আইনি জটিলতায় সেই সংস্কারের কাজ আটকে রয়েছে এমনটাই সূত্রের খবর। তবে এই মুহূর্তে যে বিস্তারিত তথ্য পুরসভা থেকে পাওয়া যায়নি যে ঠিক কেন এই বাড়ির সংস্কার বা বাড়ির আবেদন কেন আটকে রয়েছে। তবে বাড়ির মালিকের দাবি যে তারা আমফানের পর সংস্কারের জন্য যে অংশ ভেঙে গেছে, আমরা এই বাড়ির একেবারে ওপরতলায় দেখেছি বেশ কিছুটা অংশ ভেঙে গেছে, কিছুটা অংশ নতুনভাবে মেরামত করা হয়েছে, কিন্তু তার যে বেশিরভাগ অংশ এখনো সেই ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে, কিন্তু সেই অংশ মেরামতের জন্য আবেদন জানানো হয়েছিল। তবে পুরো বাড়ি বিপজ্জনক নয়, কারণ সেই কারণে বিপজ্জনক বাড়ি ঘোষণা হয়নি বলেই দাবি কাউন্সিলরের। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। ভিতরে পর্যন্ত এখনো আগুন রয়েছে, এখনো সেই আগুন। কলকাতায় হোর্ডিং দুর্নীতির অভিযোগ বিজেপির। কলকাতা ও লাগোয়া এলাকায় অবৈধ হোর্ডিং এর অভিযোগ। কলকাতার মেয়রের শ্বেতপ্রকাশের দাবি বিজেপির অভিযোগে গুরুত্ব দিতে নারাজ মেয়র ফিরহাদ হাকিম। হোর্ডিং দুর্নীতি রুখতে বারকোড চালু, অবৈধ হোর্ডিং এর বিরুদ্ধে অভিযান চলছে। প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের। আমরা হোয়াইট পেপার দাবি করছি আজকে মেয়র ফিরহাদ হাকিমের কাছে যে ধর্মতলায় কাগজে কলমে কতগুলো হোর্ডিং আজকে কর্পোরেশন পারমিশন দিয়েছে এবং তার টাকা কর্পোরেশনের ঘরে আসছে। এই এক্সট্রা যে হোর্ডিং এর টাকা, এই টাকা কার কাছে যাচ্ছে? যে হোর্ডিং এর সংক্রান্ত টাকা তারা সংগ্রহ করে তাদের কোষাগারে জমা পড়ে, তাদের এক্সচেকারের সঙ্গে প্রতারণা করছে তার দল এবং এর সঙ্গে কে যুক্ত। যদি এর সঙ্গে কর্পোরেশনের মেয়র পরিষদের কোনো সম্পর্ক না থাকে, মেয়র ডেপুটি মেয়রের কোনো সম্পর্ক না থাকে, সর্বোচ্চ আধিকারিকদের যদি কোনো সংযোগ না থাকে, এত বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে বছরের পর বছর টেনে নিয়ে যাওয়া সম্ভব নয়। পাগলে কিনা বলে ছাগলে কিনা, যে হোর্ডিং কোম্পানিগুলো আজ 40 বছর ধরে কাজ করছে, টিএমসি জন্ম হয়নি তবে থেকে হোর্ডিং কোম্পানিগুলো কাজ করছে, তো টিএমসি নেতা কোথা দিয়ে? আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট পলিসি তৈরি করছি। আমরা বারকোড দিয়ে দিয়েছি, বারকোডগুলোয় যাদের থাকবে না সেই হোর্ডিংগুলো কেটে দেওয়া হবে। এতে আমরা প্রায় 40 থেকে 50টা হোর্ডিং অলরেডি কেটে দিয়েছি। আমরা যে কোনো উপায়ে কর্পোরেশনের রেভিনিউ বাড়াতে চাই, ইললিগাল হোর্ডিং সরাতে চাই, এই বারকোড পদ্ধতি চালু করেছি এবং ইললিগাল হোর্ডিং এর বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। মুখ্যমন্ত্রীর ধমকেই কাজ শুরু। কলকাতার প্রতিটি থানাকে বিশেষ নির্দেশ সিপির। দখল হওয়া সরকারি জমির তালিকা তৈরির নির্দেশ, জমি দখলদারদেরও তালিকা তৈরির নির্দেশ। জমি দখলের অভিযোগ পেলেই এফআইআর। মুখ্যমন্ত্রীর ধমকেই কাজ শুরু। কলকাতার প্রতিটি থানাকে বিশেষ নির্দেশ সিপির। দখল হওয়া সরকারি জমির তালিকা তৈরির নির্দেশ এবং জমি দখলদারদেরও তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। জমি দখলের অভিযোগ পেলেই এফআইআর। রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি জমি দখলের অভিযোগ, এসব রুখতে কড়া মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা শাসক, সচিব এবং রাজ্যের পুলিশ কর্তাদের নিয়ে এই বৈঠকে সরকারি জমি দখল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কলকাতায় কেন সরকারি জমি দখল হচ্ছে? বিনীত, তুমি কিন্তু দেখছো না? বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তারপরেই শুরু তৎপরতা। রাজ্যের সমস্ত পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের নিয়ে শুক্রবার বৈঠক করেন এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা। ভবানী ভবনের বৈঠকে তিনি নির্দেশ দেন, সরকারি জমি জবরদখলের অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করতে হবে, কোনোভাবেই দেরি করা চলবে না। অনেক জায়গাতেই অভিযোগ উঠছে, কিন্তু পুলিশ বসে থাকছে কেন? সরকারি জমি জবরদখল রুখতে স্থানীয়দের সহযোগিতা নিয়ে পুলিশকে কাজ করতে হবে। মুখ্যমন্ত্রীর ধমকেই কাজ শুরু। কলকাতার প্রতিটি থানাকে বিশেষ নির্দেশ সিপির। দখল হওয়া সরকারি জমির তালিকা তৈরির নির্দেশ, জমি দখলদারদেরও তালিকা তৈরির নির্দেশ। জমি দখলের অভিযোগ পেলেই এফআইআর। মুখ্যমন্ত্রীর ধমকেই কাজ শুরু। কলকাতার প্রতিটি থানাকে বিশেষ নির্দেশ সিপির।
দখল হওয়া সরকারি জমির তালিকা তৈরির নির্দেশ এবং জমি দখলদারদেরও তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। জমি দখলের অভিযোগ পেলে এফআইআর। রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি জমি দখলের অভিযোগ, এসব রুখতে কড়া মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা শাসক, সচিব এবং রাজ্যের পুলিশ কর্তাদের নিয়ে এই বৈঠকে সরকারি জমি দখল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কলকাতায় কেন সরকারি জমি দখল হচ্ছে? বিনীত, তুমি কিন্তু দেখছো না। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তারপরেই শুরু তৎপরতা। রাজ্যের সমস্ত পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের নিয়ে শুক্রবার বৈঠক করেন এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা। ভবানী ভবনের বৈঠকে তিনি নির্দেশ দেন, সরকারি জমি জবরদখলের অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করতে হবে, কোনোভাবেই দেরি করা চলবে না। অনেক জায়গাতেই অভিযোগ উঠছে, কিন্তু পুলিশ বসে থাকছে কেন? সরকারি জমি জবরদখল রুখতে স্থানীয়দের সহযোগিতা নিয়ে পুলিশকে কাজ করতে হবে। রাজ্যের নানা প্রান্তেই বারবার সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে। সম্প্রতি দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে পূর্ত দফতরের জমি দখল করে তৈরি বেআইনি দোকান ভেঙে পড়ে, একজন মারাও যান। এর আগে পশ্চিম মেদিনীপুরের ডেবরা বালিচক রাজ্য সড়কের ধারে সরকারি জমি দখলের অভিযোগ ওঠে। এবার সরকারি জমি জবরদখল রুখতে কড়া অবস্থান মুখ্যমন্ত্রীর। জমি আন্দোলন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক উত্থান। 2011-এ মুখ্যমন্ত্রী হয়েই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন, জোর করে কারো জমি নেওয়া যাবে না। এখন তিনি সরকারি জমি দখল রুখতে কড়া। গত 11ই জুন প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকেই সরকারি জমি দখল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়ে দেন, সরকারি জমিতে কোনো রকম দখলদারি চলবে না, প্রশাসনিক আধিকারিকদের ঠিক করে কাজ করতে হবে। সরকারি জমি দখল করলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ারও হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। রাজপুর সোনারপুরের ওখানে কিছু জমি আমাদের ওয়েটল্যান্ড 108-এর পেছনে, এইগুলোকে এনক্রোচ হয়ে যাচ্ছে, এগুলোকে আনঅথরাইজ কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে। আমরা যখন খবর পাচ্ছি তখন ভাঙছি, কিন্তু এই জমিগুলো অ্যাকচুয়ালি হচ্ছে এনভায়রনমেন্ট মিনিস্ট্রির আন্ডারে। এগুলো প্রশাসনকে, এনভায়রনমেন্টকে এবং পুলিশকে এটার দায়িত্ব নিয়ে দেখতে হবে। কেএমডি এর জমি আমরা মোটামুটি সব উদ্ধার করে নিয়েছি, পুনরুদ্ধার করে নিয়েছি, সব জমি মিউটেশন হয়ে গেছে। 11ই জুনের বৈঠকের নির্দেশ মেনে কতটা কাজ হয়েছে তা খতিয়ে দেখতে 20 তারিখ ফের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবারের এই রিভিউ মিটিংয়ে সরকারি জমি জবরদখল রুখতে পুলিশকে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর এবার জমি জবরদখল নিয়ে কার্যত জিরো টলারেন্স নিল রাজ্য পুলিশ। অভিযোগ পেলেই সঙ্গে সঙ্গেই অ্যাকশন নিতে হবে। শুক্রবারের রাজ্য পুলিশের শীর্ষ পর্যায়ের বৈঠকে এমনটাই নির্দেশ দেওয়া হলো জেলা জুড়ে পুলিশের এসপি ও সিপিদের। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, মোবাইল টাওয়ার বসানোকে ঘিরে উত্তেজনা। মধ্যমগ্রামের বিধানপল্লী এলাকায় রীতিমতো বিক্ষোভ। নতুন টাওয়ার বসানোয় আপত্তি স্থানীয় বাসিন্দাদের। মধ্যমগ্রামের বিধানপল্লী এলাকায় বিক্ষোভে নেমেছেন স্থানীয়রা। মোবাইলের টাওয়ার বসানোকে ঘিরেই উত্তেজনা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, স্থানীয়দের বক্তব্য কি বলছেন তারা? দেখো, মধ্যমগ্রাম পৌরসভা 24 নম্বর ওয়ার্ডের বিধানপল্লী এলাকায় একটি টাওয়ারকে বসানোকে কেন্দ্র করে উত্তেজনা এবং বিক্ষোভ দেখে এলাকার মানুষজন। তাদের দাবি, এটা পিএইচ এর জায়গা, এখানে একটি পানীয় জলের ট্যাঙ্ক রয়েছে, সেখানে কিভাবে একটি বেসরকারি কোম্পানি সেখানে এই সরকারি জায়গায় টাওয়ার বসানো হয়। কিন্তু তা নিয়ে এলাকার মানুষ একাধিকবার পৌরসভাকে জানিয়েছে, কিন্তু কোনো কাজ না হয় সেখানে তারা বিক্ষোভ দেখায়। অন্যদিকে পৌরসভার চেয়ারম্যানের স্পষ্ট দাবি, জেলা শাসকের অনুমতি নিয়ে পিএইচ এর জায়গায় এই টাওয়ার বসানো হচ্ছে, তারপরেও যদি এলাকার মানুষ না চায় তাহলে তারা কাজ বন্ধ করে দেবেন। কিন্তু এলাকার মানুষের দাবি, পিএইচ সরকারি দপ্তর, সেখানে সরকারি জমিতে কিভাবে বেসরকারি কোম্পানির একটি টাওয়ার সেখানে বসানো হয় এবং কার অনুমোদিত হয়, এখানে তাহলে কি পৌরসভার কোনো স্বার্থ জড়িত হচ্ছে এই অভিযোগ তুলে, এবং কার অনুমতিতে এই টাওয়ার এখানে বসানো হচ্ছে, এরকম একাধিক দাবি তুলে কিন্তু এলাকার মানুষ যাতে কোনো রকম ভাবে এই টাওয়ার না বসানো হয় তার জন্য এলাকার মানুষ বিক্ষোভ দেখিয়েছেন। কিন্তু পৌরসভার চেয়ারম্যানের স্পষ্ট দাবি, সবটাই জেলা শাসকের অনুমতিতে হয়েছে এবং তারপরেও যদি এলাকার মানুষ না চায় তাহলে কাজ বন্ধ করে দেবেন। বেশ, ধন্যবাদ জিয়াউল। টাওয়ারটা নিয়ে অভিযোগ, এখানে টাওয়ার বসানো যাবে না। প্রথম কথা, এটা আমার একার অবজেকশন, এটা পুরো পাড়ার অবজেকশন, ঠিক আছে? এখানে ফার্স্ট একটা টাওয়ার বসেছে, আমরা তখন অবজেকশন জানিয়েছিলাম, সেটা হয়নি, ঠিক আছে? টাওয়ারটা হয়ে গেছে, এখন আবার নাকি পাশে আরেকটা টাওয়ার বসবে। আজকে আমরা যখন পৌরসভায় গেলাম, পৌরসভায় নিমাই ঘোষ চেয়ারম্যান, উনি আমাদেরকে বললো যে এটা ডিএম অফিস জানে, ঠিক আছে?
কিন্তু এদের কাছে যে অর্ডারটা আছে ওই অর্ডারে সাইন আছে নিমাই ঘোষ, আমাদের চেয়ারম্যান, ওনার সাইন আছে, ঠিক আছে, কিন্তু এখানে তো ডিনাই খাচ্ছে, কেউ কিচ্ছু জানে না, তাহলে আমরা কি করব? এই টাওয়ারে কোনো ক্ষতিকারক হয় এরকম কোনো খবর আমাদের কাছে জানা নেই। আর সর্বোপরি প্রথমবার নিশ্চয়তা অনুমতি দেয়নি। এখানে জলের ট্যাঙ্ক কাছে, ওখানে আশেপাশে বাড়িও নেই, আপনারা দেখে নিতে পারেন। এখন হচ্ছে টাওয়ার সারা শহর জুড়েই আছে এবং বাড়িতে 3-4টে টাওয়ার আছে। এরকম কোনো শ্রেণীর মানুষ আছে বিরোধিতা করা এবং যারা করছে গুটি কয়েক লোক।